সিরিজ জয়ের লক্ষ্যে আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ওয়ানডে খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দর্শক সমর্থকদের ভিড়, প্রত্যাশা হোয়াইট ওয়াশের পথে এগোবে টাইগাররা। বাংলাদেশের বাঘের গর্জনে আরো একবার আমরা পাকিস্তানকে হারিয়ে দেব। অবশ্যই বাংলাদেশ জিতবো এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো। আজকে ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ। আজকেই আমরা সিরিজটা নিশ্চিত করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। আওয়ামী লীগের আগে যারা ক্ষমতায় ছিল তারাই দেশকে সন্ত্রাসী এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর। ইয়েমেন থেকে দেশে ফিরলেন আরো ৩৩৬ বাংলাদেশি, প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত অনেকে, অন্যদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মানিকগঞ্জের গ্রামের বাড়িতে চলছে মাতম, দায়ী চালকদের শাস্তির দাবি। এবং কোমল পানীয়তে মিলেছে মাত্রাতিরিক্ত ক্ষতিকর কেমিক্যাল, মানুষের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে বলছেন চিকিৎসকরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএসটিআইয়ের। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। ১৬ বছর পর সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারানো টাইগারদের এবারের লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যে আর কিছুক্ষণ পর মাঠে নামছেন মাশরাফিরা। এরই মধ্যে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে আজ বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন মাশরাফি। তাই টাইগার স্কোয়াডে নিশ্চিত পরিবর্তন আসতে পারে পাকিস্তান স্কোয়াডেও। অন্যদিকে বাংলাদেশের উৎসব করার উপলক্ষের এই ম্যাচ ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সকাল থেকে নানা রঙে সেজে ব্যানার ফেস্টুন নিয়ে টাইগার সমর্থকরা ভিড় করেন মিরপুর স্টেডিয়াম এলাকায়। অনেকের কাছে টিকিট থাকলেও টিকিট না পেয়ে হতাশ বেশিরভাগ সমর্থক। এছাড়া টিকিটের ব্যাপক চাহিদার কারণে বেশি দামে অনেককে টিকিট কিনতে দেখা যায়। এদিকে বেলা 12:30টার দিকে মিরপুর স্টেডিয়ামের 5টি প্রধান গেট থেকে দর্শকদের মাঠে প্রবেশ করানো শুরু হয়। লাল সবুজের রঙে সেজে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মাঠে প্রবেশের জন্য। খেলা দেখতে আসা টাইগার ভক্তদের প্রত্যাশা, আজকের ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করবে মাশরাফি মুশফিকরা। আজকে জেতার মাধ্যমে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। আমরা পাকিস্তানের বিপক্ষে আজকে ফার্স্ট সিরিজ জিতবো, অবশ্যই জিতবো। আজ বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে এবং বাংলাদেশ সিরিজ জিতবে আজকের ম্যাচ দিয়ে। বাংলাদেশ অবশ্যই সিরিজ জয় করবে, এমনকি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হবে। ইনশাল্লাহ আমাদের আজকে আশা যে আজকে পাকিস্তানকে হারাবে এবং ইনশাল্লাহ বুধবার পাকিস্তানকে হারাবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, বাংলা ওয়াশ করবে। আমরা চাই যে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ 7-এ চলে আসুক। আমাদের ক্যাপ্টেন মাশরাফি যেহেতু ফিরে এসেছে, বাংলাদেশের বাঘের গর্জনে আরো একবার আমরা পাকিস্তানকে হারিয়ে দেব। অবশ্যই বাংলাদেশ জিতবো এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, পিচ সম্পর্কে কিছু জেনেছেন কি, আর দর্শকদের উন্মাদনাই বা কেমন দেখছেন? রঞ্জন, আপনি আসলে যেমনটা জানেন যে একটু পরেই আসলে শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে এই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তো আপনার মাধ্যমে দর্শকদের একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু টস অনুষ্ঠিত হয়ে গেছে, আর সেটি অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন যে টসে জিতে কিন্তু পাকিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে গিয়ে আজকের পিচ সম্পর্কে যদি কিছু বলতে চাই, কিংবা আউটফিল্ড সম্পর্কে যদি কিছু বলতে চাই। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, এবং সেই হালকা বৃষ্টির ফলে কিন্তু আউটফিল্ড কিছু
কিছুটা আসলে ভেজা রয়েছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আউটফিল্ডের পাশাপাশি পিচ কিন্তু একটু ফাস্ট করার, একটু বাউন্সি করার পরিকল্পনা ছিল কিউরেটরের, এবং সেটাই হয়তো তিনি করেছেন। কারণ বাংলাদেশ দলে কিন্তু 3 জন পেসার আছেন, যেখানে মাশরাফি খেলছেন, রুবেল খেলছেন, তাসকিন খেলছেন। তো সব মিলিয়ে আসলে একটা ফাস্ট উইকেট তৈরি করার প্রোগ্রাম ছিল আমাদের কিউরেটরের। তো এই ছিল গিয়ে আসলে পিচের অবস্থানটা এবং আউটফিল্ডের অবস্থানটা। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরায় আপনাদের দেখানো হচ্ছে যে দর্শক সারি, যে দর্শকরা আসলে লাইন দাঁড়িয়ে তারপরে সকাল থেকে মানে অধিক আগ্রহ ভরে অপেক্ষা করে এখন মাঠে প্রবেশ করছেন, এবং খুব ধীরে ধীরে তারা প্রবেশ করছেন। কারণ এত দর্শক, এত সমর্থক মাঠে খেলা দেখতে হাজির হয়েছেন, আসলে তাদেরকে এক নাগারে গেট দিয়ে ঢোকানোটাও আসলে অনেক কঠিন ব্যাপার ছিল। তবে আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি তারা সবাই আসলে অনেকটা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিতে অবশ্যই তারা সিরিজটা নিশ্চিত করবেন। তো দর্শকদের প্রত্যাশা এবং আজকের ম্যাচ সব মিলিয়ে একটা জমজমাট আবহ বিরাজ করছে মিরপুরে এই মুহূর্তে। রঞ্জন, চলে যাচ্ছি আপনার কাছে। মিরপুরের সর্বশেষ অবস্থা ছিল এই আমার কাছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। তিনি জানাচ্ছিলেন সেখানকার দর্শকদের উন্মাদনার খবর। আওয়ামী লীগের আগে অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাই এদেশকে সন্ত্রাসী এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা এদেশের মানুষকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত করতে চায়। এর আগে বেলা 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সংশ্লিষ্টরা। যারা ক্ষমতা অতীতে ছিল, আওয়ামী লীগ বাদ দিয়ে যারাই ছিল, ওই বাংলাদেশকে ওইভাবে প্রজেক্ট করতো যে বাংলাদেশ হচ্ছে দুর্যোগের দেশ, বাংলাদেশ হচ্ছে মানে দুর্ভিক্ষের দেশ। আমরা এই জিনিসটা চাই না যে বাংলাদেশকে সবাই ওইভাবেই দেখবে যে দুর্যোগ, দুর্বিপাক আর দুর্ভিক্ষের দেশ। বা আর 2001-এর পরে তো বাংলাদেশ, তার সাথে আর একটা অ্যাড হলো কি, বাংলাদেশ সন্ত্রাসের দেশ, জঙ্গির দেশ, দুর্নীতির দেশ, জঙ্গির দেশ, দুর্যোগের দেশ। এইগুলি ছিল সব থেকে মানে বাংলাদেশের পরিচয়। বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবে, তাহলে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হব না কেন, আর বাংলাদেশ উন্নত হবে না কেন? আল্লাহর রহমতে এখন আমাদের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ তো একটা উন্নয়নের রোল মডেল। কারণ 96 সাল থেকে আমরা এই যে সামাজিক নিরাপত্তায় কোথায় কোথায় আমাকে সাহায্য করলে পরে আমার দেশের মানুষগুলো অন্তত একটু নিজে পায়ে দাঁড়াতে পারে, সেই সুযোগটা পায়। আমরা যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে মানে একটা মা যদি সন্তানকে স্কুলে পাঠায় তার জন্য স্পেশাল ভাতার ব্যবস্থা, একদিকে যেমন সেটা আমরা সাহায্য করে যাচ্ছি, আবার এই সাহায্যের উপরে যেন মানুষ নির্ভরশীল না হয় সেদিকে মাথায় রেখে তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর এখন নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফ করছে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রিটার্নিং অফিসারের কাছে দিবেন। এর মধ্যে আপনারা জানেন, আপনারা অনেকেই দিচ্ছেন, এটাকে আরো ভালো করে দিবেন, কেননা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আপনাদের নৈতিক দায়িত্ব, আপনাদের প্রফেশনাল দায়িত্ব। আমি আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে উপকৃত করবেন, জাতিকে সঠিকভাবে ইনফর্ম রাখবেন। আমরা প্রতিদিন রিটার্নিং অফিসাররা আপনাদেরকে দিচ্ছেন তথ্য, কতজনকে তারা সতর্ক করলেন, কাকে সতর্ক করলেন, কিভাবে সতর্ক করলেন, কতজনকে ফাইন করা হলো, কত টাকা ফাইন করা হলো, কাকে কি দণ্ড দেওয়া হলো, এগুলি তথ্য আপনাদেরকে দিচ্ছেন। আপনারা মেহরবানি করে এগুলিকে জাতির সামনে উপস্থাপন করুন। এবং আমরা এর মধ্যে মেয়র প্রার্থীদেরকেও সতর্ক করেছি, যাতে করে তারা প্রথম ভুল করলে তারা ক্ষমা প্রার্থনা করেছেন, বলেছেন এই ভুলের আর পুনরাবৃত্তি হবে না। আমরা তারপরেও এটাকে সতর্কতার সাথে দেখব, যাতে করে এই ধরনের পুনরাবৃত্তি হলে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা শুধু প্রার্থীদের কাছ থেকেই নয়, আপনাদের কাছ থেকেও যে সমস্ত খবরের কাগজের মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন আসে সেগুলিও আমি রিটার্নিং অফিসারদেরকে বলেছি যে তারা এগুলিকে দেখবেন,
দেখে এগুলির মধ্যে কোনো সত্যতা থাকলে সেটা যাচাই বাছাই করবেন, তদন্ত করবেন এবং আইন মোতাবেক এগুলিকে ডিসপোজ অফ করবেন। কি বলছিলেন? জোরে বলুন। না, আজকে তো নিব না। আজকে সমস্ত বাহিনীর পক্ষ থেকে আমরা শুনলাম, আপনাদের কাছ থেকেও আমরা জানছি যে নির্বাচন পূর্ববর্তী অবস্থা কিরকম আছে। সবাই বলছেন যে নির্বাচন পূর্ববর্তী অবস্থা খুব ভালো রয়েছে এবং কিন্তু আমরা খুব সতর্কতার সাথে এগুলা পর্যালোচনা করছি। এরপরে ওনাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে যেয়ে এখন আমরা বসবো কমিশনে। আমরা কমিশনে বসে কোন বাহিনীর থেকে কতজন লোক থাকবে, সেন্টারে কতজন থাকবে, ঘুরবে কতজন, টহল দিবে কতজন, এগুলি সমস্ত ওনারা বসে ঠিক করবেন, আমরা সেগুলো অ্যাপ্রুভ করব। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের ব্রিফ করছিলেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আর মাত্র 7 দিন নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই সকাল থেকে বেশ জোরে সোরেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনের জনসংযোগ চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভোটারদের মন জয় করতে। হ্যান্ডমাইক নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের সঙ্গে কর্মী সমর্থকেরাও যোগ দিয়েছেন তাতে। ঢাকার মেয়র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি আর নিজের যোগ্যতার কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। রাজধানীর ধোলাইখাল থেকে শুরু করে কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ডে রোববার গণসংযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। আপনারা জানেন যে আমার যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। কাজ কতটুকু করেছেন সেটা ঢাকাবাসী জানে। মূল্যায়নের ভার ঢাকাবাসীর উপরে। জিগাতলা এলাকা ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচার করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি। যদি প্রতিযোগিতাপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চায় তাহলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে হবে। তাহলে আমরা বুঝবো সরকার ভয় পাচ্ছে না, সরকার একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর মিরপুর বাংলা কলেজ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। নিজেকে মেয়র হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী বলেও দাবি করেন তিনি। আমি তো যেখানেই যাচ্ছি মানুষকে অনেক উৎসাহিত দেখতে পাচ্ছি। মানুষ বলছে তারা একজন ক্রেডিবল ভালো মেয়র চায়। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিদ আউয়াল রাজধানীর শেওড়াপাড়া কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই এলাকার লোক জানাতে চায় ওদের ভোটের মাধ্যমে যে ওরা এই সরকারকে আর চাচ্ছে না, আর মানতে পারছে না। প্রত্যেক মেয়র প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। আর কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন প্রতিশ্রুতি পূরণেরও অঙ্গীকার করছেন তারা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। তার সঙ্গে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় তিনি সিটি নির্বাচনে এম মঞ্জুর আলমকে ভোট দিয়ে আরেকবার মেয়র নির্বাচিত করার আহ্বান জানান। খন্দকার মাহবুব বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে অবশ্যই নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোরও দাবি জানান তিনি। সিটি নির্বাচনে যদি জনগণ গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে ভোট দিবেন, যে নির্বাচন কমিশন বিগত 5ই জানুয়ারি যে জঘন্য ঘটনা সেখানে ঘটিয়েছে, যে কলঙ্কিত ইতিহাস তারা সৃষ্টি করেছে, সেই ইতিহাস যদি আবার পুনরাবৃত্তি করতে চায় তাহলে দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। সেটা আমাদের কারোর জন্য কাম্য হবে না। দুপুরের সময় আরো থাকছে। কালবৈশাখীর তাণ্ডবে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 6 জনের মৃত্যু।
ভৈরব, নরসিংদী ও গাইবান্ধা লন্ডভন্ড, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং গ্রীষ্মের শুরুতেই চট্টগ্রামে পানির তীব্র সংকট, ঘুষ দিয়ে কিনতে হচ্ছে ওয়াসার পানি। অভিযোগ নগরবাসীর, নানা কারণে উৎপাদন কমেছে 3 কোটি লিটার বলছে ওয়াসা। ঢাকার ধামরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানিকগঞ্জের গ্রামের বাড়িতে। এদিকে দুর্ঘটনার জন্য চালকদের দায়ী করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিহতদের লাশ গতরাতে সদর উপজেলার নারিকুলি গ্রামে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। একসঙ্গে একই পরিবারের 7 জনের মৃত্যুতে শোকাহত স্থানীয় মানুষজন। সকালেও দেখা যায় আত্মীয় স্বজনরা ভিড় করেছেন শেখ মানোয়ারের বাড়িতে। বেলা 11টার দিকে জানাজার পর তাদের লাশ দাফন করা হয়। এদিকে চালকের গাফিলতিতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। গতকাল দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের বাধুলি এলাকায় বাস প্রাইভেট কারের সংঘর্ষে মারা যান শেখ মানোয়ারের পরিবারের 7 সদস্য। ড্রাইভাররা যদি তারা বেপরোয়া গাড়ি না চালাইতো এবং দক্ষ ড্রাইভার হতো তাহলে হয়তোবা এরকম দুর্ঘটনার শিকার আমরা হতাম না। এরকম দুর্ঘটনা ঘটছে শুধু গ্রামে ড্রাইভারের অবহেলায়। যদি সরকার এই রাস্তা ডিভাইডেড করতো তাহলে এই অ্যাক্সিডেন্ট হতো না। আমাদের গ্রামে এই শোকের ছায়ায় সমস্ত গ্রাম। ইয়েমেনে আটকে পড়া আরও 336 জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। ভোরে বাংলাদেশ বিমানের 2টি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। নিরাপদে দেশে ফিরতে পারায় তারা আনন্দে আপ্লুত। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আটকে পড়া অন্যদেরও শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। ভোর 4:30টার দিকে ভারতের কেরালা থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ইয়েমেনে আটকে পড়া 190 বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। এরপর ভোর 5:15টার দিকে অপর ফ্লাইটটি বাকি 146 জনকে নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ফিরে দেশের মাটিতে পা রাখার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। দেশের মাটিতে পা রেখে অনেক ভালো লাগতেছে। এখন ঘরে ফিরে যাব মায়ের কোলে। ফ্যামিলি নিয়ে গেছি, সব আমি ফ্রিজ সব কিছু রেখে চলে আসছি। দেশে আসছি আলহামদুলিল্লাহ, কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ। আমি গেছি যে 3 মাস হচ্ছে। 3 মাস হওয়ার পরে যাওয়ার পরে কোনো কাজ কাম করি নাই। ওখানে অনেক বাঙালি ছিল। বাঙালি থাকার পরে যাইয়ে মনে করেন অনেক যুদ্ধের ভিতর পড়লাম। আমাদের মালিক আসছিল, মালিক আসার পরে মালিককে বলছে যে আমি তোদেরকে দেবো। তারপর মালিকই ভাইগে গেছে, তারপর মতো দেখার কেউ নেই। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের জানান, ইয়েমেনে আটকে পড়া বাকি বাংলাদেশিদেরকেও ফেরত আনা হচ্ছে। জিবুতি সরকারের সহায়তায় একটা আবাসস্থল আমরা টেম্পোরারিভাবে তৈরি করেছি। তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া, দেখভালের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করছে এই মুহূর্তে, এবং আমরা আশা করছি 20 তারিখে বিমানের একটি ফ্লাইট যাবে এবং আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো সরাসরি জিবুতি থেকে। আইওএম এর তৎপরতা শুরু হয়েছে। তারা সানা থেকে ফ্লাইট অপারেট করছেন এবং সেখানে 14 জন বাংলাদেশি নাগরিক সেখানে রিপোর্ট করেছেন ইতিমধ্যে। নতুন করে আটকে পড়া বা কেউ আসতে চান এই ধরনের কোনো টেলিফোন আমরা গত 2-3 দিন পাইনি। গত 18 এপ্রিল ইয়েমেনের এডেন বন্দর থেকে 336 জন বাংলাদেশিকে নিয়ে 2টি ভারতীয় জাহাজ কেরালার কোচি সমুদ্র বন্দরে পৌঁছায়। এখন পর্যন্ত 508 জন বাংলাদেশি সরকারের সহায়তায় ইয়েমেন থেকে দেশে ফিরেছেন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে কয়েকজন নারীকে লাঞ্ছিত করার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্তকারী দল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা পরিদর্শন করে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 4 সদস্যের তদন্ত কমিটির সমন্বয়কারী ও অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমি সহ তদন্ত দলের সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী, ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দী সহ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন দোকানির সঙ্গে কথা বলেন। এই ধরনের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আপনি জানেন যে ইতিমধ্যে আমরা একটা মামলা নিয়েছি। গতরাতের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 6 জন মারা গেছেন। এছাড়া ভৈরব, নরসিংদী ও গাইবান্ধায় ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জে ঝড়ে পাকুন্দিয়া, বাজিতপুর সহ বিভিন্ন উপজেলায় বাবা ছেলে সহ 5 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও 2 জন। এছাড়া তীব্র ঝড়ে প্রায় 200 ঘরবাড়ি ও অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভৈরবের সাদেকপুর, আদানগর, শ্রীনগর, গজারিয়া ও কালিকা প্রসাদ এই 5টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 500 কাঁচা ঘরবাড়ি, 3টি মাদ্রাসা ও একটি প্রাইমারি স্কুল বিধ্বস্ত হয়েছে। নরসিংদীর সদর, বেলাবো ও মনোহরদী উপজেলায় ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ময়মনসিংহে ঝড়ে গাছ চাপায় মারা গেছেন 2 জন। ফুলবাড়িয়ার রাধাকানাই বাজারে বট গাছ উপড়ে 8টি দোকান ভেঙে যায়। এতে দোকানের ভেতরে থাকা একজন মারা যান। এছাড়া মুক্তাগাছা উপজেলার সন্তোষপুর গ্রামে গাছ চাপা পড়ে আরও একজন নিহত হন। রাত্রে হঠাৎ করে জ্বর আরম্ভ হয়েছে। একটা বট গাছ আমাদের এই দোকানে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কোনো কিছুই বাঁচছে না। বট গাছ ভাঙা পড়ে যাইয়া পরে দোকানে লোকজন মারা গেছে। গড় অনেক গড় আটকা আছে না মনে করেন তোহানে এই গড় ধর এই টিনটা নুরাদানে কই নিছে কোনো পাত্তা নাই। বেড়াটা ফেলাইছে, বিলহিটা ফেলাইছে, ফুলের বিলহিটা ফেলাইছে। এরপর এমনি মনে করেন সাইডে সাইডে মানুষ খালি ডাহাডুহি করছে। আমার জিফুত লয়ে যেতাম এমনি দিয়ে উড়াইয়া খালি সম্পূর্ণ জিনিস লয়ে যেতেছে। এদিকে কালবৈশাখীর প্রভাব পড়েছে রাজধানীতেও। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও নষ্ট হয়ে গেছে সিটি নির্বাচনের প্রচারের কাজে লাগানো বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানার। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় লাগানো প্রার্থীদের পোস্টার ও ব্যানার নষ্ট হয়ে গেছে। কাগজের পোস্টারগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। অনেক জায়গায় পোস্টার ঝুলানোর রশি ঝুলে থাকলেও নেই পোস্টারের অস্তিত্ব। এছাড়া ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্ম মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক এলাকায় মাসে একবারও পানি মিলছে না। এই অবস্থায় ওয়াসা থেকে পানি কিনতে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। তবে চট্টগ্রাম ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন 3 কোটি লিটার কমে গেছে। ফলে অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম মহানগরীতে দৈনিক 50 কোটি লিটার চাহিদার বিপরীতে মোহরা পানি সরবরাহ প্রকল্প এবং 90টি গভীর নলকূপ থেকে চট্টগ্রাম ওয়াসা মাত্র 22 কোটি লিটার পানি সরবরাহ করে। এক্ষেত্রে চাহিদার তুলনায় সরবরাহে ব্যাপক ঘাটতি থাকায় সারা বছরই লেগে থাকে পানির সংকট। তবে আগে সপ্তাহে 2-1 দিন ওয়াসার পানি পেলেও নগরীর হালিশহর, আগ্রাবাদ, ব্যাপারীপাড়া, হাজিপাড়া, ধনিয়ালাপাড়া, পাহাড়তলি সহ বেশ কিছু এলাকায় মানুষ মাসে একবারও পানি পায় না। যা পাওয়া যাচ্ছে তাও ময়লা। ভুক্তভোগীদের অভিযোগ, ওয়াসা থেকে পানি কিনতেও তাদের ঘুষ দিতে হয়। যা পানি পাচ্ছি সেটা তো ময়লা, যেটা পাচ্ছি না সেটা তো পাচ্ছি না। একটা ফ্যামিলির প্রচুর টাকা চলে যায় এই পানি কিনে খাওয়ার জন্য। একটা পানি কিনতে আমাদের দেখা যায় যে হয়তো 2 থেকে 3 দিন, এমনকি 4 দিনও ওয়েট করতে হচ্ছে সিরিয়ালি পানি পেতে। তাদেরকে যদি উপরি না দেয়, ড্রাইভারকে যদি ঘুষ না দেয়, পানি এখানে আসে না। এদিকে পানি না পেলেও ভুতুরে বিল দিয়ে মিটার রিডাররা হয়রানি করছে বলে অভিযোগ কিছু গ্রাহকের। ওয়াসার বিল এসেছে ভুতুরে বিল প্রায় 50,000 টাকা, কিন্তু আমরা পানি একেবারেই পাই না। গত সপ্তাহে এসে বলল যে আপনার মিটারে 50,000 টাকার বিল উঠে আছে। তো এটা আমার জন্য একটা বিরাট সমস্যা এবং চিন্তার ব্যাপার। এক্ষেত্রে পানি বিক্রিতে কিছু অনিয়মের কথা স্বীকার করে চট্টগ্রাম ওয়াসার এই শীর্ষ কর্মকর্তার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পাম্প বিকল হওয়া সহ নানা কারণে উৎপাদন কমে যাওয়ায় সংকট বেড়েছে। যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তারপর এই সময়টাতে পানির লেয়ার নিচে নেমে যায়, তার ফলে আমাদের অনেকগুলো পাম্প বিকল হয়ে যায়। এই সমস্ত ঘটনার কারণে পানি প্রোডাকশন কমে যায়, কমে প্রায় 19 থেকে 20 কোটি লিটারে চলে আসে। ওয়াসা কর্তৃপক্ষের আশা, আগামী অক্টোবরে 14 কোটি লিটার উৎপাদন ক্ষমতার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প উৎপাদনে আসলে পানির সংকট অনেকটাই কেটে যাবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোজন রসিকদের খাবার তালিকায় কোমল পানীয়ের অবস্থান শীর্ষে, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী? সম্প্রতি এক গবেষণায় প্রচলিত এসব কোমল পানীয়ের মধ্যে মাত্রাতিরিক্ত অ্যাসিডের সন্ধান পেয়েছেন বুয়েটের গবেষকরা। চিকিৎসকরা বলছেন, কোমল পানীয়তে ব্যবহৃত রাসায়নিক উপাদান মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলছে। তবে বাজারে সহজলভ্য প্রায় সব কোমল পানীয় পরীক্ষিত দাবি করে অভিযোগ পেলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিএসটিআই এর। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। বন্ধুদের আড্ডা কিংবা পারিবারিক আয়োজন, সর্বত্রই পরিচিত খাবার কোমল পানীয়।
শিশু থেকে বৃদ্ধ সকলেরই পছন্দের তালিকায় রয়েছে এই খাবারটি। তবে প্রচলিত এসব কোমল পানীয় আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী? এখন খাচ্ছে বাচ্চা, শুধু মুখের মজাটাই বুঝতেছে, কিন্তু এটা যে ওর শরীরে যে ক্ষতিকর জিনিসটা, আর দেখা যায় যে ওদের বায়নার কারণে আমরাও দিতে বাধ্য হই। কেমিক্যাল আছে এর ভিতরে, কিন্তু কি কেমিক্যালে তৈরি হয় এটা আমার সঠিক জানা নেই। সম্প্রতি একটি গবেষণায় কোমল পানীয়তে মাত্রাতিরিক্ত অ্যাসিডের সন্ধান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের গবেষকরা। তারা বলছেন মানুষের শরীরে পিএইচ এর স্বাভাবিক গ্রহণযোগ্য মাত্রা 7, তবে বাজারে সহজলভ্য বেশিরভাগ কোমল পানীয়তে এর মাত্রা রয়েছে অনেক কম। অ্যাসিডিটির মাত্রা অনেক বেশি, তারপর হচ্ছে আমরা আরেকটাকে বলি টোটাল টাইট্রেবল অ্যাসিডিটি, এটার মাত্রা বেশি। পিএইচ যদি কম থাকে বা টাইট্রেবল অ্যাসিডিটি যদি বেশি থাকে, ওগুলো আসলে ইন্ডিকেট করে যে ডেন্টাল ইরোশনটা হওয়ার চান্স ওখানে বেশি। এদিকে অতিমাত্রায় অ্যাসিডের পাশাপাশি অনেক কোমল পানীয়তে নেশা জাতীয় উপাদান ব্যবহারের অভিযোগ এই চিকিৎসকের, যা মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলবে বলেই মনে করছেন তিনি। এখন সফট ড্রিঙ্কস বাজারে আসছে এনার্জি ড্রিঙ্কসের নামে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে মাত্রাটা থাকার কথা ক্যাফেন, তাতে 3 থেকে 4 গুণ বেশি ক্যাফেন থাকে, ফলে এদের মধ্যে একটা নেশার উদ্রেক হয়। তবে এ বিষয়ে খাবারের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই বলছে শুধুমাত্র কোমল পানীয় নয়, সব ধরনের খাবারের মান নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। যে কোনো কারণে মানের সংশোধনের প্রয়োজন পড়লে আমাদের কাছে যদি সুনির্দিষ্টভাবে যদি এই তথ্য ভিত্তিক প্রস্তাব দেওয়া হয়, টেকনিক্যাল কমিটিতে আমরা এগুলো পাঠাতে পারি এবং প্রয়োজনে ওই মান যদি ওই প্যারামিটারসগুলি বিবেচনা আনার প্রয়োজন মনে ওই টেকনিক্যাল কমিটির সুপারিশেই মানগুলো সংশোধন কিংবা অ্যামেন্ডমেন্ট হয়। তাৎক্ষণিক ক্ষতি না হলেও মানুষের শরীরে কোমল পানীয়ের ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদী, তাই জনস্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি গ্রাহকদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ বাণিজ্যিক চুক্তি বাস্তবায়ন হলে পাশের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মত অর্থনীতিবিদদের। তবে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে দেশীয় পরিবহন ব্যবহারের শর্ত থাকা উচিত বলে মনে করেন তারা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য, তৈরি পোশাক সহ নানা পণ্যের চাহিদা বাড়ছে পাশের দেশগুলোতে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে 2013-14 অর্থবছরে নেপাল ও ভুটানে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় 15 লাখ মার্কিন ডলার, যা চলতি অর্থবছরে 2 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সম্প্রতি মন্ত্রিসভায় বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদনের পর রফতানিকারকরা বলছেন এ চুক্তি কার্যকর হলে রফতানির পরিমাণ আরও বাড়বে। বাংলাবন্ধ পোর্ট পর্যন্ত আমরা প্রোডাক্টটা পৌঁছে দিই, তো সেখানে নেপালি ট্রাক বা ইন্ডিয়ান ট্রান্সপোর্ট বা ট্রাক বলি যেটা, ওরা এসে আবার এখানে কিন্তু ইন্ডিয়ানদের একটা কর্তৃত্ব তারা খাটানোর চেষ্টা করে। যেখানে আগে আমার 5 থেকে 6 দিন লেগে যেত, এখন কিন্তু আমার 1 দিন বা 2 দিনের বেশি কখনোই লাগবে না। দ্যাট মিনস আমার কিন্তু ইফিসিয়েন্সি বাড়ছে। চুক্তির শর্ত অনুযায়ী তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহার করতে পারবে 2 দেশ। অর্থনীতিবিদরা বলছেন এ চুক্তির ফলে পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের বন্দর ব্যবহার করা শুরু করলে সরকারের রাজস্ব আয় বাড়বে। সঠিকভাবে যদি বিনিয়োগ করতে পারে বিভিন্ন ধরনের যোগাযোগ সংক্রান্ত খাতে, তাহলে আমদানি রপ্তানি এবং সার্ভিস চার্জ এসব কিছু মিলিয়ে আমার মনে হয় যে মধ্য দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য উপকারে আসবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্য, সেইখানে খুব একটা বড় পরিবর্তন আমি আশা করছি না এই চুক্তির ফলে। কিন্তু পাশাপাশি আবার যেটা হবে যে নেপাল বা ভুটানের সাথে বা আমাদের কিন্তু বাণিজ্যটা বৃদ্ধি পাবে, এটা একটা ভালো দিক। কোন ধরনের ভেহিকেল ব্যবহার করা যাবে সেটি এখনো পরিষ্কার না, তবে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে যদি এটি ট্রান্সশিপমেন্ট আকারে হয়। সেক্ষেত্রে স্থানীয় ভেহিকেল ব্যবহার করে বা ট্রেলার ব্যবহার করে পণ্য আমদানি করলে স্থানীয় প্রাইভেট সেক্টরও এখানে বিনিয়োগ করে সেখান থেকে সুবিধা পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে রফতানি আয় বাড়াতে এ ধরনের বাণিজ্যিক চুক্তির পাশাপাশি ভারতের সঙ্গে কার্যকর দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি বেশি জরুরি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জাল টাকা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে র্যাব 3 জনকে গ্রেফতার করেছে। র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM মাসুদ রানা জানান, গতরাতে জামালপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান রুবেল হোসেন ও তার 2 সহযোগী জাহাঙ্গীর ও জুয়েলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছে। কিভাবে এই প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত সেটাও জানান র্যাব 2 এর অধিনায়ক।
পুরো টিমটা প্রতারিত যিনি হবেন বা ভিকটিম যে তাকে বলা হয় যে ঠিক আছে আপনি 30,000 টাকা দিয়ে প্রথমে আমাদের মেম্বারশিপ নেন, 30,000 টাকা দিয়ে মেম্বারশিপ হওয়ার পরে ওনারা 5,000 টাকা তাৎক্ষণিকভাবে তৈরি করে তার হাতে ধরিয়ে দেন। এতে উনি আরো প্রলুব্ধ হয়ে বলেন যে ঠিক আছে 1 লাখের জন্য 30,000 যদি হয় আমি 5 লাখ 10 লাখ এভাবে আরো নিব, তখন আরো বেশি টাকা এখানে ইনভেস্ট করেন। তো মোটামুটি একটা বড় অঙ্কের টাকা যখন ওনাদের কাছে ইনভেস্ট হয়ে যায় তখন ওনারা কৌশলে জায়গা থেকে চলে যান। এটি হচ্ছে প্রতারণার মূল কৌশল। বাট এইভাবে ওনারা গ্রামে গঞ্জে যেখানে নিরীহ মানুষজন এই যে ট্রিক্স কম বুঝেন সেই সমস্ত এলাকায় মানুষদেরকে প্রতারিত করে আসছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় 2 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন পুলিশের সহকারী উপপরিদর্শক। নিয়ম না মেনে গুলি চালানোয় তাদের গ্রেফতার করা হয়। সোমবার সেনা সদস্যদের গুলিতে 2 কিশোর নিহত হওয়ার প্রতিবাদে শনিবার দুপুরের দিকে কাশ্মীরের বুদগামে স্থানীয়রা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্য গুলি চালালে 16 বছর বয়সী সুহাইল আহমেদ নামের ওই যুবক নিহত হয়। এ ঘটনার পর সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশ্মীরের স্বাধীনতাকামী বিভিন্ন কট্টরপন্থী নেতাকে আটক ও গৃহবন্দী করা হয়েছে। লা লিগার খবর। মেসি ও সুয়ারেজের ফুটবলীয় নৈপুণ্যে টেবিলের চতুর্থ দল ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে 78 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল কাতালানরা। প্রায় 93,000 দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের প্রথম মিনিটে সুয়ারেজের গোলে হাসে পুরো গ্যালারি। অসাধারণ এক গোল করে বার্সার হয়ে লিড আনেন এই উরুগুয়ান তারকা। এরপর অবশ্য রক্ষণভাগে বেশ জোরালো হয়ে ওঠে অতিথি ভ্যালেন্সিয়া। তাই বেশ খানিকক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। বিরতির পর ফিরে বারবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় কাতালানরা। অবশেষে ম্যাচের শেষ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। দারুণ এক গোল করে বার্সেলোনার হয়ে লিড দ্বিগুণ করার পাশাপাশি কাতালানদের হয়ে 400তম গোলের মাইল ফলক স্পর্শ করেন লিওনেল মেসি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। As Leo Messi, one-on-one, the last kick of the game, can he seal it? Well, Adam collapses in, a smiling... দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। স্টেডিয়ামে দর্শক সমর্থকদের ভিড়, প্রত্যাশা হোয়াইট ওয়াশের পথে এগোবে টাইগাররা। সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। উৎসব মুখর পরিবেশে জোরে সোরে চলছে প্রচারণা। আওয়ামী লীগের আগে যারা ক্ষমতায় ছিল তারাই দেশকে সন্ত্রাসী এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর। ইয়েমেনে আটকে পড়া আরও 336 জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। আবেগ আপ্লুত অনেকে, অন্যদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় মানিকগঞ্জের গ্রামের বাড়িতে চলছে মাতম। দায়ী চালকদের শাস্তির দাবি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।